শুভেচ্ছা সবাইকে। আমরা আজকে কথা বলবো কবি চঞ্চল আশরাফের সঙ্গে। তিনি শুধু কবি নন, কথাসাহিত্যিক এবং প্রাবন্ধিকও। কতদিন হলো টোটাল আপনার লেখালেখির এই যাত্রা? আমার সাহিত্যমনস্ক লেখালেখি শুরু হচ্ছে ১৯৯১ সাল থেকে। এবং আমার ১ম বই যেটা 'চোখ নেই দৃশ্য নেই' সেটা ১৯৯৩ সালে প্রকাশিত হয়েছিল। একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল লেখালেখি শুরুর দিকটা বিবেচনা করলে। তো এই বইটা আমরা অধিকাংশ সময় আপনার যে বইয়ের লিস্ট থাকে বিভিন্ন জায়গায়, সেই লিস্টে কিন্তু আমরা এই বইটার নাম দেখি না। তো কেন? মানে এটা কি আপনি বিলং করেন না এরকম? যে এটা খুব আর্লি এজ এর লেখা এরকম এই কারণে? না, এটা আসলে আমার নিরীক্ষাধর্মী একটি আ কবিতা গ্রন্থ হুম। এবং এই গ্রন্থের কিছু কবিতা তো আমার কাছে আড়ষ্ট মনে হয়। কিন্তু কিছু কবিতা আছে যে ওই সময়ের বিবেচনায় বেশ বলতে পারি নতুন এবং বৈপ্লবিক আঙ্গিকের দিক থেকে এবং দৃষ্টিভঙ্গির বিবেচনায়। এটা আমি মনে করি। হুম? কিন্তু আসলে কোনো কবি তার প্রাক্তন নিয়ে পড়ে থাকেন না। আপনি যে জায়গাটা বলছেন যে কোনো কবি তার প্রাক্তনকে নিয়ে পড়ে থাকুন না। তো আপনার ১ম কবিতার বই থেকে এখন পর্যন্ত যখন আ নির্বাচিত বেরোচ্ছে বা হলো হয়তো শ্রেষ্ঠ বা এরকম নামে যখন বই বের হয় কবিদের, তখন আমরা ধরে নেই যে কবির একটা প্রতিষ্ঠা ঘটে গেছে আমাদের সাহিত্য অঙ্গনে। তো সেইরকম একটা জায়গায় এসে আপনার মানে উত্তরণের ধাপগুলোকে কেমন মনে হয় যে কোন বইয়ে আপনার এক ধরনের উত্তরণ ঘটেছে? আগের অনেক কিছু আপনি ফেলে দিয়েছেন, অনেক নতুন কিছু গ্রহণ করেছেন। এরকম কোন বইগুলোকে আপনার হলো মার্কিং মনে হয়? ১ম বইতে আমার যে তারুণ্যের আ একটা দ্রোহের ব্যাপার ছিল এবং প্রকাশের ক্ষেত্রে এক ধরনের বেপরোয়া একটা আ ব্যাপার ছিল। আমি আপনাকে এখানে বলি যে আ জীবনানন্দ দাশ যেহেতু আমাদের এখানে একটা মানে প্রপঞ্চ হুম। এবং অনিবার্যতাই বলা চলে আমাদের কবিদের আ কবিতা চর্চার বা ভাষার দিক থেকে। এই বইটি লেখার আগে এটা আমি কখনো কোথাও বলিনি, আজকে বলছি যে জীবনানন্দের কবিতা আমি রীতিমতো বর্জনই করেছি এবং জীবনানন্দ দাশকে রীতিমতো প্রতিপক্ষ কোন বিবেচনা করে কোন বই থেকে? 'চোখ নেই দৃশ্য নেই' চোখেই। রীতিমতো প্রতিপক্ষ বিবেচনা করেই আমি অ্যা কবিতা লেখার একটা অ্যা প্রকল্প বলতে পারেন হাতে নিয়েছিলাম। সেটারই আপনার স্পন্দন বা স্ফুরণ ১ম বইতে ঘটেছিল এবং সেখানে অনেক আ আ আ নতুনত্বের ব্যাপারে যে তৃষ্ণার যে প্রাবল্য কাজ করে, সেটারই একটা আ প্রয়াস বা অনুশীলন দেখা গেছে। এরপরে এবং নিরীক্ষা করে যেটা আ আ আসলে নিরীক্ষা করে একজন কবি তার একটা পথ খুঁজে বের করার জন্য। তো সেটা প্রকাশ দেখা যায় ২য় বইটাতে এবং নিরীক্ষার যে একটা যে মানে তীব্র যে আ প্রবলতা সেটা আ শমিত হয়ে আসে ২য় বইতে এবং কিছুটা দর্শন বা আ আ চৈতন্যের আ যে একটা অ্যা অনুসন্ধিৎসু যে উদ্বোধন। হ্যাঁ, সেটা আ অনুশীলনটা ঘটেছে ২য় বইতে এবং কবিতার মধ্যে নীরবতা খোঁজার যে চেষ্টা, সেটা আমি করেছি। এরপরে ৩য় বইটি ব্যা প্রকাশ হতে বেশ সময় লেগেছিল। সেটা ২০০২ সালে ৬ বছর পরে 'ও মুদ্রা রহস্যে মেশে' নামের একটি কবিতা গ্রন্থ প্রকাশিত হয়েছিল। সেখানে ২য় বইয়ের যে মানে দার্শনিক এবং কাব্যিক দার্শনিকতাই বলব, সেটা অনেকটা ফিতু হয়ে আসে। যেন একটা মানে স্থিতি অ্যা ঘটেছিল। এখন স্থিতির মধ্যে তো বেশিক্ষণ থাকা নিরাপদ নয় কবির জন্যে। শ্রেয়ও নয় মনে করি। ৪র্থ বই ছিল আমার সেটাও বেশ সময় নিয়ে করা। ২০০২ সালে পরে ২০০৮ সালে আপনারা লক্ষ্য করবেন আমার বই কিন্তু বেশ বিরতি দিয়ে প্রকাশিত হয়েছে। এবং আমি খুবই তবে এখানে একটু যোগ করব যে আপনার যে কবিতার বইগুলো আছে, আপনি কবিতা লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, গদ্য লিখেছেন, নানা রকমের গদ্য লিখেছেন। পুস্তক সমালোচনাও করেছেন অনেক, প্রায় ৩০০ এরও বেশি। তো এই যে নানা ফর্মে লেখা,
নিজের কমফোর্ট জোন কোনটা আসলে? যে কোন ধরনের লেখায় আপনি আরাম বোধ করেন? সেটা কি কবিতা? নাকি গল্প? নাকি গদ্যে? নাকি উপন্যাস? কোনটাতে আরাম বোধ? এটা খুব জটিল প্রশ্ন। নাকি একেক সময় একেকটাতে আরাম? না, আমার কি হয়েছে আমি বলি। আমি জানি না এটা কোন সৃষ্টিশীলের ক্ষেত্রে ঘটে কিনা। আমি আসলে মানে শুরুতে যে সৃষ্টিশীল উদ্দীপনা থেকে লেখার একটা ব্যাপার ছিল যে আমাকে মানে কবিতার একটা ভাব এসছে বা একটা আ প্রেরণা কাজ করেছে। আমি কবিতা লিখতে বসে গেলাম। সেটা শুরুতে সবারই থাকে। এরপর তো একসময় তাগাদায় লেখা শুরু হয়। যে কবিতা চাই, গল্প চাই এরকম একটা তাগাদা শুরু হয়। দেখা গেছে যে গল্পের জন্য আমাকে হয়তো ১ সপ্তাহ ধার্য করে দেওয়া হয়েছে। কিন্তু আমার লিখতে ইচ্ছা করছে কবিতা। আবার কবিতা চাওয়া হচ্ছে, আমার লিখতে ইচ্ছা করছে গল্প। ঠিক আছে? হ্যাঁ। এটা কিন্তু আমার ক্ষেত্রে ঘটেছে। বারবারই ঘটেছে। হ্যাঁ? তারপরে হয়তো একটা বই পড়লাম। বই পড়তে মনে হলো যে, না এই বইটার একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস দরকার আছে। এই বইটার মধ্যে কোথাও একটু গন্ডগোল আছে বা কোথাও ড্রব্যাক আছে। সেগুলো বের করে একটা কিছু লিখলে পাঠকের জন্যে সেটা কাজে লাগবে। হ্যাঁ? তো সেটা এবং আমি এক্ষেত্রে কোনো ভ্রূক্ষেপও করিনি যে তিনি অনেক সেলিব্রিটি লেখক। তার আ বা বা বই সম্পর্কে কিছু বলা যাবে না। হ্যাঁ? হুম। বা তিনি আমার বয়োজ্যেষ্ঠ, তিনি কষ্ট পাবেন। হ্যাঁ? না, আ এসব বিবেচনা করে আপনি কখনো বইয়ের আলোচনা করেননি। আমরা দেখেছি এটা এবং শুধু বইয়ের আলোচনা বললে ব্যাপারটাকে ছোট করা হয়। কোনো একটা লেখককে বিবেচনা করতে গিয়ে আপনি কখনোই এই রকমের যে প্রীতিমূলক বিবেচনা, সেটা আপনি করেননি। যে সন্তুষ্টি রক্ষা করে করতে হবে, এটা আপনি করেননি। হ্যাঁ, এবং এইটার জন্য কি আপনার কখনো মানে বিরূপ পরিস্থিতির শিকার হতে হয়েছে কিনা? অনেকবার বিরূপ পরিস্থিতির শিকার হতে হয়েছে, সম্পর্ক খারাপ হয়ে গেছে। আমি একটা ঘটনার কথা বলি, মহাদেব সাহা তার মধ্যে তো এরকমও হয় মারপিটও করতে চায়। সেরকম কেউ করতে চেয়েছে কিনা? হ্যাঁ, আমাকে বলা হয়েছে যে শাহবাগে গেলে আমাকে বা বা পা ভেঙে দেওয়া হবে। মানে পা মানে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। ফোনে পর্যন্ত বলা হয়েছে। তারপরে আ এমনও হয়েছে যে যেমন মহাদেব সাহা আ চন্দ্রিমা উদ্যানে একবার দেখা। তো উনি আমাকে দেখে মেরে একেবারে অবস্থা খারাপ। হ্যাঁ? "তুমি জানো আমি কে?" হ্যাঁ, এরকম আরকি। তো এরকম ঘটনা ঘটেছে। আচ্ছা। এবং সমালোচনা করতে আপনার গিয়ে আপনার যে লেখাগুলো বিশেষ করে আমরা যখন আপনার কথা সাহিত্য তো অনেক বেশি কবিতা হয়তো একটু অস্পষ্টতা রাখে। কিন্তু যখন আপনি কথা সাহিত্যিক তখন তো অনেক কিছু স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ নিজের আবরণ খুলে কথা বলতে হয় তো অনেক সময়। তো সেই জায়গা থেকে আপনার যে উপন্যাস বা আপনার যে গল্প সেগুলোর দিকে তাকালে বা সেগুলো একটু নিরীক্ষ করে পড়লে আমরা ওখানে দেখি যে আপনার মধ্যে অস্তিত্ববাদী যে চিন্তাভাবনা ছিল, সেইটা ধরে যে সাহিত্য চর্চার যে বড় পরিসর, সেই পরিসর বা সেই ঢেউ আপনার লেখাগুলোতেও কিন্তু আছে, তরঙ্গায়িত হয়। বা যেমন হলো যে চেতনা প্রবাহ বা অন্যান্য যে প্রক্রিয়াগুলো সাহিত্যের মধ্যে এসে মিশলো অস্তিত্ববাদী দর্শনের সূত্র ধরে। তো সেইগুলো অনেক বেশি উদ্বেলিত আপনার লেখায়। এইটাকে মানে এটা কি আপনার মানে নিজস্ব স্বভাবজাত নাকি আ দর্শনগত অর্জন? যে ওই অন্যান্য লেখা, অন্যান্য দর্শনের জায়গা সেগুলো পড়ে আপনার একসময় মনে হলো যে এটাকে ইস্তেমাল করা যায়। এটা কি এইভাবে আসলো? নাকি একটা মানুষের জীবন-যাপন তার যে আম আত্মগত প্রক্রিয়া সেটার মধ্যেও একসময় হয়তো এই রকমের একটা দর্শন থাকতে পারে। এটা কোন জায়গা থেকে আসলে? এটা একটা প্রস্তুতি তো অবশ্যই থাকে। সব লেখকেরই থাকে। কোনো না কোনোভাবে থাকে। মানে জীবনকে দেখার জন্য তো একটা প্রস্তুতি দরকার। হুম, অবশ্যই। তো আ যেটা আমি বলি যে আ সাহিত্যের ছাত্র তো আমি ছিলাম এবং সেই সূত্রে বাংলা ভাষার অনেক আ বড় লেখকের লেখা তো পড়তে হয়েছে। অন্যদিকে পৃথিবীর অন্যান্য ভাষার সাহিত্য আ পাঠ করেছি কম বা বেশি। অস্তিত্ববাদ আমাকে যথেষ্ট উদ্বেলিত করেছে। এটা স্বীকার করতেই হবে। আ এখানে কপটতার কোনো সুযোগ নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আ দর্শন শুধু না, মানুষের ইতিহাস এবং আরো অনেক বিষয় এমনকি মহাকাশ তত্ত্ব পর্যন্ত আমি পড়েছি এবং এগুলো আমার লেখার মধ্যে নানাভাবে সঞ্চারিত হয়েছে। এবং আমি মনে করি যে সাহিত্য কেবল আ বিনোদন কিংবা আ
এরকম আনন্দের কোনো বিষয় বলে আমি মনে করি না। সাহিত্য আমি অ্যা জ্ঞানের একটা শাখা হিসেবেই দেখি সাহিত্যকে। হ্যাঁ? এবং আ সেটা একাডেমিক জ্ঞান না, সেটা এক ধরনের আ চিন্তার যে, যে বিভিন্ন দরজা জানালা যে খুলে যায়, হ্যাঁ? যে জ্ঞানের মধ্য দিয়ে সেরকম একটা আ ইয়ে বলে আমি মানে আচ্ছা, চিন্তার কথাটা বললেন। আমি একটু এই জায়গা থেকে আরেকটা জায়গায়, আমরা তো ছোটখাটো একটা কথা বলছি আজকে, খুব বেশি হয়তো পরিসর না, খুব বেশি সময় নিয়ে জি। কথা বলব না। সেই জায়গা থেকে উল্লম্ফন থাকবে বারবার কথা বলার ক্ষেত্রে। তো একটা প্রসঙ্গ শেষ না হতে, হয়তো আরেকটা প্রসঙ্গে চলে যাব। এইভাবেই একটা প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যারা ৯০ এ লেখালেখি শুরু করলে, আমরা দেখব যে আ ৯০ এর আগের একটা জেনারেশন, আমাদের এখানকার যে চিন্তাভাবনা, আমাদের এখানকার যে রাজনৈতিক চিন্তাধারা, এইটাকে একটা বড় পরিসর দিয়েছে। অর্থাৎ একটা জনগোষ্ঠীকে তৈরি করেছে তারা। এইরকমের একটা মনোভাব তৈরি হয়েছে। আমি খুব স্পষ্ট করে যদি ২-১ টা উদাহরণ দেই, যেমন হুমায়ুন আজাদের লেখা, যেমন আহমদ শরীফের লেখা, যেমন আহমদ ছফার লেখা, এদের লেখার যে সামাজিক প্রভাব, সমাজে যে প্রভাব, সেই প্রভাবের জায়গা থেকে আমরা দেখব যে সমাজে একটা মনোভাব তৈরি হয়েছে। সামাজিক একটা মনোভাব তৈরি হয়েছে। যে মনোভাবের জায়গা থেকে আমাদের এখানকার রাজনীতি, আমাদের এখানকার সমাজ, হ্যাঁ? এইসব অনেক সময় অনেক দিকে টার্নও নিয়েছে, অনেক দিকে মোড় নিয়েছে। তো এখন আপনারা যারা 90s এ লেখালেখি শুরু করলাম, তাদের লেখালেখি, এই যে গত জুলাই আন্দোলন গেল, আপনি জুলাই আন্দোলনের সময় অনেক বেশি সক্রিয়ও ছিলেন। Facebook স্ট্যাটাসের মাধ্যমে বা বিভিন্নভাবে আপনি সক্রিয় ছিলেন। তো এই যে জুলাই আন্দোলনটা গেল, এই জুলাই আন্দোলনে আপনাদের লেখা, অর্থাৎ 90s এর চিন্তাভাবনা, 90s এর লেখকদের প্রভাব, সেইটা কিভাবে আছে? আপনি কি মনে করেন? অর্থাৎ 90s এর যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সকল কিছুর যে একটা সংশ্লেষ, সে সকল কিছুর যে একটা নির্যাস, সেটা কিভাবে অনুপ্রেরণা হয়েছে, অথবা হয়েছে কিনা, আদৌ হয়েছে কিনা? নাকি পরবর্তী যে লেখকগুলো আছে, পরবর্তী শিল্পী, সাহিত্য বা চিত্রকলা ওইসবের লোকজন আছে, তাদের প্রভাব পড়েছে? আপনার কি মনে হয় প্রভাবটা আসলে কাদের পড়েছে এই আন্দোলনে? এই আন্দোলনে বাংলাদেশের লেখকদের যে ভূমিকা, এটা আমার কাছে খুব আ বেদনাদায়ক এবং বিব্রতকর মনে হয়েছে। এবং কেন? আ আমি যেই অর্থে একটা আ সংকট এর মধ্যে যখন জাতি অ্যা পড়ে যায়, হুম। সেইখান থেকে উত্তরণের যে জন্যে যে বিবেক, যে বিবেকের যে জাগরণ দরকার, সেই জায়গায় আমাদের বিশেষ করে ৯০ এর দশকে যারা লেখক ছিলেন, তাদের বিপুল অধিকাংশ নিষ্ক্রিয় ছিল। এটা কেন হলো? এটা কেন হলো? আপনার কি মনে হয়? আরেকটু বিশ্লেষণ করে দিন। এইটা আ আ আপোসকামিতা আমাদের সমাজকে বহু আগে থেকেই পেয়ে বসেছে। দেখুন, একটা সমাজে রাজনীতি যখন নষ্ট হয়ে যায়, রাজনীতি যখন পথ হারায় এবং রাজনীতি যখন একটা ব্যবসায় পরিণত হয় এবং জনগণকে ঠকানোর একটা টুলে পরিণত হয়, সেই সমাজের সাংস্কৃতিক দশাও সেরকমের হয়। কারণ এ এ এ রাজনীতিতে কোনো কিছুই বিচ্ছিন্ন না। এখানে আমি একটা উদাহরণ দিব আপনাকে। আপনার এই আলাপটা একটু ভালো লাগছে, এই কারণে একটু টানছি। সেটা হচ্ছে যে এই ট্রাম্পকেও কিন্তু সারা বিশ্ব জানে একজন পাগলাটে রাজনীতিবিদ হিসেবে। তো ট্রাম্প এখন শাসন করতে আসছে। পৃথিবী শাসন করার মতো করে আমেরিকা শাসন করবে। হ্যাঁ? বা আমেরিকা শাসন করলে আসলে পৃথিবী শাসন করা হয়, এরকম একটা ব্যাপার আছে। তো তার আমলে কি আমেরিকার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এর মধ্যে তার চরিত্রের বা তার শাসনের একটা প্রভাব এবং নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটা আসবে? দেখুন, এইখানে আমি একটু দ্বিমত পোষণ করি। আমেরিকার আ যিনি রাষ্ট্রপ্রধান, আমেরিকার অভ্যন্তরীণ বিষয়ে তার মনোভাব বা দৃষ্টিভঙ্গি এবং এর বাইরের পৃথিবীর সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি, দুটো কিন্তু আলাদা। আমেরিকার একজন রাষ্ট্রপ্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো এত শক্তিশালী নয়, তার দেশের মধ্যে। কিন্তু বাইরে সে শক্তিশালী। বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানরা ভীষণ রকমের শক্তিশালী তার নিজের দেশের মধ্যে। কিন্তু বাইরে খুবই নিরীহ। হ্যাঁ? হুম। তো না, ও আমি 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 যে কথাটার জায়গায় হ্যাঁ, আপনি বলতে চাচ্ছি, শিল্পকলার জায়গায় কথা বলতে হ্যাঁ, চাচ্ছেন। অনেক সময় আমি এটা উল্লেখ করলাম এই কারণে যে অনেক সময় দেখা যায় যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, আমি উদাহরণও দিচ্ছিলাম। ওই শিল্প, সাহিত্য, সংস্কৃতির যে গঠন, সেই গঠন ও গড়নের জায়গা থেকে সোসাইটি গঠিত হয়।
এবং সেটার উদাহরণও আমরা দেখেছি পূর্বে আমাদের ইতিহাসের মধ্যেই আছে। কিন্তু সেইটা আমাদের এখানে মানে 90s এর যে গঠন, সেই গঠনটা সোসাইটিতে আপনিই বললেন যে প্রভাব ফেলল না। আমরা আন্দোলন দেখলাম, আপনি যাদেরকে বলতেছেন আপোসকামিতায় ডুবে যাওয়া, হ্যাঁ? সেরকমের একটা অবস্থা হলো। এইটা কেন হলো এবং এর থেকে উত্তরণের পথগুলো কি হতে পারে এটা এ সামনের সময়ে এসে? না, এখানে এই আমাদের রাজনৈতিক ইতিহাসে অ্যা এই প্রতারণার একটা দীর্ঘ একটা ঐতিহ্য তৈরি হয়েছে। ৪৭ আপনি দেখবেন মানে ৫২ সালেই প্রতারিত ভাবতে শুরু করলো এখানকার মানুষ। আবার ৭১ এ দেখবেন কিছুদিন পরেই প্রতারিত ভাবা শুরু হয়ে গেল। হুম? তারপর ৯০ তেও দেখবেন যে ৩ জোটের রূপরেখা, সেটা তো একটা জাস্ট নাটকের মতোই আজকাল মনে হয়। যে কিছুই না আসলে। মানে কিছুই যে হচ্ছে না এবং প্রতারিত ভাবার যে একটা মনস্তত্ত্ব তৈরি হয়েছে, এইখান থেকে একটা 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 কানাগলির মধ্যে সে যখন পড়ে যায়, তখন সে কিন্তু সমষ্টির থেকে কিন্তু তার ব্যক্তির নিজের যে বেঁচে থাকাটা, সেটা প্রধান ব্যাপার হয়ে দাঁড়ায়। সেখানে শিল্পকলার কোনো গুরুত্বই থাকে না। শিল্পকলাও সেই কানাগলির মধ্যে এসে পড়ে। যে এখান থেকে উত্তরণের কি পথ, কি উপায়? আপনি কি মনে করেন যে কিভাবে আমরা উত্তরণ লাভ করব? এখান থেকে উত্তরণ এর জন্য সর্ব অর্থেই একটা বিপ্লব দরকার। বিপ্লব তো একটা হয়ে গেল। জুলাই আন্দোলনকে অনেকে বিপ্লব না, বলছে। সে অর্থে এটা বিপ্লব বিপ্লব নয়। এটা একটা অভ্যুত্থান মাত্র। এটা বিপ্লব না। মাত্র বলছি এই কারণে, এই অভ্যুত্থানটাও কিন্তু একটা আকার পাওয়ার কথা ছিল। মানে অভ্যুত্থানে যেখানে জনগণের আ আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন ঘটে। হ্যাঁ? যেমন এরশাদের যে পতনটা, এইটাকে তো অভ্যুত্থান বলে পরবর্তীকালে আমাদের সন্দেহ হয়েছে। কারণ আ আ মানে অভ্যুত্থানে পতিত যে শাসক, তার একটা বিচার হয়। সে হয়তো নির্বাসিত হয়, নয়তো সে মৃত্যুদণ্ড হয়। কিন্তু সে তো অবলীলা রাজনীতি করে গেছে এবং তাকে নিয়ে দর কষাকষি হয়েছে এখনকার এখনকার যে সরকার, সে তো আপনার কথা মতো সে তো পলাতক। হ্যাঁ, অর্থাৎ পালিয়ে গেছে। অর্থাৎ বিপ্লবের যে সিম্পটম সেটা তো এখানকার মধ্যে আছেই। আপনার প পল পাল পালিয়ে যাওয়ার অর্থে বলছি আরকি। না, পালিয়ে তো গেছে। স স না, সেটা সিম্পটমটাই শুধু আছে। কিন্তু কাঠামোগত যে পরিবর্তন প্রত্যাশিত ছিল, অর্থাৎ বিপ্লব পরবর্তী সময়ে যে কাঠামোগত পরিবর্তনগুলো, যে সংস্কারগুলো হয়, সেগুলোর কথা বলছেন আপনি। সেটা ঘটেনি এবং এখনো মানে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ খুবই অস্পষ্ট, গোলমেলে। মানুষ আ কোনো ধারণা সুস্পষ্টভাবে সে পাচ্ছে না এবং আম আপনি একটা তরুণকে জিজ্ঞেস করেন, সে বলবে যে, "শেখ হাসিনার পতন হয়েছে, এটাই আমরা চেয়েছিলাম। এরপর আমরা কি চেয়েছিলাম?" সে কিন্তু ঠিকমতো বলতে পারবে না। ধন্যবাদ চঞ্চল আশরাফ। আমরা কথা বলছিলাম চঞ্চল আশরাফের সঙ্গে। তিনি এই কবিতা, সাহিত্য, সংস্কৃতি এবং সবশেষে রাজনীতি নিয়েও কথা বলছিলেন। নানান প্রসঙ্গ উঠে এসেছে এইসব কথাবার্তার মধ্যে। আমরা আগামীতেও আবারও হয়তো কথা বলব ঠিক এইরকমই আরও কারো সাথে। ধন্যবাদ সবাই।